হ্যালো বন্ধুরা, চাঁদের ছায়া 00.5 থেকে শোনাতে চলেছি আজকের গল্প ছায়া ঘেরা বারান্দা। গল্পটি লিখেছেন তাসনিম। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং বাস্তবের সাথে যদি কোনো মিল হয়ে থাকে সেটা সম্পূর্ণ কাকতালীয়। তাহলে গল্পটা শুরু করি। অধ্যাপক সুমন্ত সেনগুপ্তের মতো একজন নিভৃতচারী প্রখর মেধাবী মানুষ এভাবে রাতারাতি নিখোঁজ হয়ে যাবেন, এ যেন এক অবিশ্বাস্য কাহিনী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস বিভাগের সেই উজ্জ্বল নক্ষত্র ছিলেন সমাজের কাছে এক রহস্যের প্রতিচ্ছবি। তিনি থাকতেন কলকাতার বুকে এক ক্ষয়িষ্ণু পুরনো বাড়িতে। সেই বাড়ির একতলার বিশাল ছায়া ঢাকা বারান্দাটি ছিল যেন তার ধ্যানকক্ষ। কথিত আছে সেই বারান্দায় বসেই তিনি একটি বহু পুরনো হারিয়ে যাওয়া পুঁথি নিয়ে গবেষণা করছিলেন। পুঁথিটি ছিল তার কাছে জীবনের সাধনা। সেটা 1955 সালের এক কনকনে শীতের রাত। পরের দিন সকালে তার বিশ্বস্ত পরিচারিকা দরজা খোলা দেখে ভেতরে ঢুকলেন। অধ্যাপক নেই। যা যা দেখলেন তাতে রক্ত হিম হয়ে গেল। গবেষণা টেবিলের উপর কিছু ছেঁড়া পাতা, তখনও জ্বলন্ত একটি মোমবাতি, আর বারান্দার মেঝেতে ঠিক মাঝখানটিতে এক ফোঁটা শুকনো রক্ত। রহস্যের এই সুতো হাতে নিলেন সদ্য তরুণ গোয়েন্দা রণজিৎ রায়। তিনি জানতেন এই রহস্যের সমাধান কেবল তথ্য দিয়ে হবে না, দরকার হবে ইতিহাসের গভীর জ্ঞান। বারান্দাটি ছিল রহস্যের মূল কেন্দ্র। রক্তবিন্দুর পাশে মাটিতে চোখ যেতেই রণজিৎ দেখলেন একটি ক্ষুদ্র ধাতব প্রতীক, যা আগে কখনো দেখা যায়নি। এটি দেখতে অনেকটা প্রাচীন মিশরীয় বা মায়ান সভ্যতার প্রতীকের মতো, কিন্তু তার গঠন আরও জটিল। তখন রণজিৎ সুমন্তবাবুর গবেষণা নিয়ে তথ্য খুঁজতে শুরু করলেন। তিনি জানতে পারলেন যে অধ্যাপক যে পুঁথিটি নিয়ে কাজ করছিলেন তাতে নাকি একটি হারিয়ে যাওয়া গুপ্ত দরজার কথা লেখা আছে, যা এই বাড়ির মধ্যেই কোথাও লুকোনো। আর সেই দরজা নাকি পৃথিবীর নয়, অন্য একটি মাত্রার প্রবেশপথ। এই সময় রণজিতের সঙ্গে দেখা হলো সুমন্তবাবুর ঘনিষ্ঠ বন্ধু ডক্টর অসীম মিত্রের। রণজিৎ তাকে এই প্রতীকটি দেখালেন। ডক্টর অসীম মিত্র হতাশ ও করুণ মুখে বললেন, রণজিৎ, সুমন্ত এক অদ্ভুত বিশ্বাসে আচ্ছন্ন ছিল। পুঁথিটি ছিল একটি রহস্যময় কালচক্র নিয়ে। তার ধারণা ছিল নির্দিষ্ট সময়ে এই কালচক্র সক্রিয় হয়, আর তখন ওই গুপ্ত দরজা দিয়ে অন্য কোনো জগতে যাওয়া সম্ভব। আমি ওকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে এটা সেরেব কুসংস্কার, কিন্তু ও শোনেনি। আমি ওর এই নিখোঁজ হওয়ার ঘটনা শুনে স্তম্ভিত। ডক্টর মিত্রের কথাগুলো রণজিতের মনে দ্বিধা তৈরি করল। তবে কি অধ্যাপক স্বেচ্ছায় সেই পথে চলে গেছেন? কিন্তু ওই রক্তবিন্দু কেন? রণজিৎ রাতে আবার সেই বাড়িতে ফিরলেন। তখন পূর্ণিমা রাত, আর চাঁদের আলো যেন বারান্দার মেঝেতে এক মায়াবী রূপকথা এঁকেছে। রণজিৎ সেই প্রতীকটি হাতে নিলেন এবং সেটিকে চাঁদের আলোয় ধরতেই দেখলেন ঠিক সেই রক্তবিন্দুর কাছেই মেঝের পাথরে একই প্রতীকটির একটি ক্ষীণ ছাপ। তিনি পকেট থেকে ধাতব প্রতীকটি বের করে সেই ছাপের উপর বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে এক শীতল ভুতুরে শব্দ হলো। বারান্দার মেঝেতে থাকা একটি বিরাট পাথরের ফলক কোনো শব্দ না করে ধীরে ধীরে একদিকে সরে গেল। নিচে নেমে গেছে একটি সরু স্যাঁতস্যাঁতে সিঁড়ি। রণজিৎ বুঝতে পারলেন এটাই সেই গুপ্ত দরজা। সিঁড়ি বেয়ে নামার পর তিনি পৌঁছলেন এক ছোট্ট মাটির ঘরে। ঘরটি ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। তার টর্চের আলোয় ঘরের এক কোণে একটি ছোট্ট টেবিল চোখে পড়ল, তার উপর একটি হাতে লেখা চিরকুট। রণজিৎ, যদি তুমি এখানে পৌঁছাও তবে জেনো আমি সফল। কালচক্র আমাকে আহ্বান করেছে, ভয় পেও না। রক্তবিন্দুটি আমার নয়। আমি প্রতীকটি সক্রিয় করার সময় সামান্য আঘাত পেয়েছিলাম মাত্র। আমার গবেষণা সম্পূর্ণ হয়েছে। আমি অন্য জগতে প্রবেশ করছি, ঐতিহ্যের খোঁজে। ফিরে আসব। চিঠিটা পড়ে রণজিৎ একটু স্বস্তি পেলেন, কিন্তু তার মনে হলো কোথাও একটু খটকা আছে। অধ্যাপক সুমন্তবাবু কি সত্যিই এত সহজে নিজের জীবনের সব সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারেন? আর ওই ঐতিহ্যের খোঁজ? ঠিক তখনই
ওপর থেকে কেউ একজন সিঁড়ি বেয়ে নামার শব্দ পেলেন রণজিৎ। দ্রুত টর্চের আলো বন্ধ করে তিনি ঘরের এক কোণে লুকিয়ে গেলেন। টর্চের আলোয় স্পষ্ট দেখলেন ডক্টর অসীম মিত্র, সুমন্তবাবুর সেই ঘনিষ্ঠ বন্ধু, সিঁড়ি বেয়ে নেমে আসছেন। তার হাতে চকচক করছে একটি পুরাতন ছোরা। ডক্টর অসীম মিত্র মুচকি এসে বললেন, চিরকুটটি কি ভালো লিখেছে সুমন্ত? আমি ওকে বাধ্য করেছিলাম লিখতে। ঐতিহ্যের খোঁজ আসলে পুঁথিটির সাংকেতিক নাম, যা তুমি এখনো পাওনি। আমি ওকে রক্তক্ষরণ করিয়ে প্রতীকটি সক্রিয় করতে বাধ্য করেছি, যাতে ও সেই অন্য জগতে গিয়ে আমার জন্য গুপ্ত সম্পদ খুঁজে আনতে পারে। সুমন্ত এখন আর ফিরবে না। আর তুমি রণজিৎ, তোমার তো আর এই রহস্য জানা উচিত নয়। রণজিৎ ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলেন। বুঝতে পারলেন ডক্টর অসীম মিত্রের লোভের কাছে বন্ধুত্বের সম্পর্ক তুচ্ছ হয়েছে। তিনি অধ্যাপককে ব্যবহার করেছেন শুধু গুপ্তধনের লোভে। রণজিৎ দ্রুত গতিতে ছড়াটি এড়িয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ডক্টর মিত্রের পেটে সোজোরে এক ঘুষি মারলেন। ছোড়াটি ছিটকে দূরে পড়ে গেল। ধস্তে ধস্তির এক পর্যায়ে ডক্টর মিত্র টাল সামলাতে না পেরে সিঁড়ির শেষ ধাপে পড়ে গেলেন। রণজিৎ ছুটে গিয়ে তার হাত বাঁধতে শুরু করলেন। তখন ডক্টর মিত্র ফিসফিস করে বললেন, তুমি জানো না রণজিৎ, পুঁথিটা ছিল একটা ধাঁধা। কালচক্র দিয়ে অন্য জগতে যাওয়া যায় না। এটা ছিল কেবল সময় পরিমাপের প্রাচীন যন্ত্র। আসল রহস্য হলো এই বারান্দার নিচে লুকানো প্রাচীন মন্দিরের সোনার ভাণ্ডার। সুমন্তই আমাকে বলেছিল। রণজিৎ বিস্মিত হলেন। তবে কি সুমন্তবাবু কালচক্রের কথা বলে কেবল ডক্টর মিত্রকে বিভ্রান্ত করেছিলেন? পুলিশ এসে ডক্টর অসীম মিত্রকে গ্রেপ্তার করল। তদন্তের মাধ্যমে জানা গেল সুমন্তবাবু তার জীবনের শেষ দিনগুলিতে বুঝেছিলেন যে ডক্টর মিত্রের লোভ তাকে অন্ধ করে দিচ্ছে। তাই তিনি পুঁথির মূল তথ্য বদলে মিথ্যা অন্য জগতের গল্প ফেঁদেছিলেন। পরবর্তী অনুসন্ধানে দেখা গেল সুমন্তবাবু আসলে বারান্দার নিচে গুপ্ত সিঁড়ির গোপন কক্ষটি ব্যবহার করে বাড়ি থেকে পালিয়ে গেছেন। তিনি এমন এক নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন যেখানে লোভ বা বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা তাকে স্পর্শ করতে পারবে না। পুঁথি এবং গবেষণার কাগজপত্র সবই তিনি সঙ্গে নিয়েছিলেন। কেবল রণজিতের মতো কারো হাতে সত্যটা তুলে দেওয়ার জন্যই সেই চিরকুট, সেই রক্তবিন্দু এবং প্রতীক রেখে গেছিলেন। আজও সেই পুরনো বাড়িতে চাঁদের আলোয় যখন ছায়া ঘেরা বারান্দাটি জেগে ওঠে, তখন লোকমুখে শোনা যায়, অধ্যাপক সুমন্ত সেনগুপ্ত আসলে কোনো অন্য জগতে যাননি। তিনি চলে গেছেন এমন এক নীরব সুন্দর জগতে, যেখানে মানুষ তার জ্ঞানের জন্য সম্মানিত হয়, সম্পদের লোভে নয়। রহস্যের শেষ সুতোটা ছিঁড়ে গেলেও বারান্দাটি আজও যেন এক নতুন গন্তব্যের ইঙ্গিত দেয়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর লাইক করলে আমরা গল্প শোনাতে খুবই আগ্রহী হব। আর গল্পটার শেষে একটাই অনুরোধ, এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। আপাতত গল্পটা এখানেই শেষ করলাম। নতুন গল্প নিয়ে আবার আসবো। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।